সাহা ভোট, বাহা ভোট, সাদা ভোট, কালো ভোট। আরে জানি জানি, ওটা ভোট নয়, ওটা ভূত। কিন্তু ভোট এমন একটা জিনিস যা প্রভাব ফেলে আমাদের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবকিছুর ওপরে। আর বাংলায় এই মুহূর্তে ভালোবাসার নয়, ভোটের মরশুম চলছে। ইতিমধ্যে এই প্রথম দফার ভোটও অনুষ্ঠিত হয়ে গেছে। এবার রাজনৈতিক দলগুলো পাখির চোখ করেছে দ্বিতীয় দফাকে। তবে প্রচারের পারত্য সেই কবে থেকেই তুঙ্গে। আসলে সাধারণ মানুষের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার হলো এই ভোট। আপনার একটা ভোটের উপরই নির্ভর করে থাকে গোটা দেশের ভবিষ্যৎ। কিন্তু ভারতবর্ষের মাটিতে এই ভোট নামক প্রক্রিয়াটা শুরু কবে হয়েছিল জানেন? নমস্কার, আমি সুজয় নীল। আজ আরও একবার আপনাদের সামনে চলে এসেছি যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় নিয়ে। এই সপ্তাহের সবচেয়ে হট টপিক হলো ভোট। সোশ্যাল মিডিয়া খুললে চারদিকে শুধু ভোটেরই খবর। তাই আজকের এপিসোডটা একটু ভোট স্পেশাল হতে চলেছে। ভারতবর্ষে প্রথমবার ভোট নামক এই সিস্টেমটা চালু হয়েছিল 1951 সালে। ডক্টর বি.আর. আম্বেদকর যখন 1950 সালে ভারতীয় সংবিধান প্রতিষ্ঠা করলেন, তখন দেশের সমস্ত বড় বড় মাথাদের মনে হলো সাধারণ মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়ার পাশাপাশি তাদের হাতে দেশ গঠনের ক্ষমতাও তুলে দেওয়া প্রয়োজন। তাই ঠিক এক বছর বাদে 1951 সালে অনুষ্ঠিত হলো ভারতবর্ষের প্রথম ভোট। আর এই ঐতিহাসিক ভোটিং সিস্টেমটি পরিচালনা করেছিলেন একজন বাঙালি ভদ্রলোকের নাম ছিল সুকুমার সেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার। ভারতবর্ষের প্রথম ভোটটা অনুষ্ঠিত হয়েছিল প্রায় 68 দফায়। 1951 সালের অক্টোবর মাস থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস অবধি প্রায় 5 মাস সময় ধরে চলেছিল সেই ভোটিং পর্ব। সে সময় ভারতবর্ষের জনসংখ্যা ছিল প্রায় 36 কোটি, যার মধ্যে থেকে প্রায় 17 কোটি মানুষ ভারতবর্ষের প্রথম ভোটে অংশগ্রহণ করেছিলেন। সেই ভোটে 53টা আলাদা আলাদা রাজনৈতিক দল থেকে প্রায় 1874 জন প্রার্থী লড়াই করতে নেমেছিলেন সারা দেশ জুড়ে। সে সময় মোট আসনের সংখ্যা ছিল 489টি। ভোটের রেজাল্ট বেরোতে দেখা গেল ওই 489টি আসনের মধ্যে 364টি আসন পেয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস বিপুলভাবে বিজয়ী হয়েছে। আর মাত্র 16টা আসন পেয়ে মূল বিরোধী দল হিসেবে নাম উঠে এলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার। আর জনগণের প্রায় 45% ভোট পেয়ে স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তবে স্বাধীন ভারতবর্ষের প্রথম ভোটটা কে দিয়েছিলেন জানেন? না, ভদ্রলোক কোনো সেলিব্রিটি ছিলেন না, ছিলেন সামান্য একজন স্কুল শিক্ষক। ভদ্রলোকের নাম ছিল শ্যাম শরণ নেগি। 106 বছর বয়স অবধি বেঁচে থাকা এই মানুষটার নাম শুধু ভোট দেওয়ার জন্যই ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রথম দিকে ভোট দেওয়ার প্রক্রিয়া ছিল সাদা কাগজে স্ট্যাম্পের মাধ্যমে পছন্দের রাজনৈতিক দলের নির্বাচনী চিহ্নে ছাপ দিয়ে ব্যালট বক্সে সেই কাগজটিকে মুড়ে ফেলে দিতে হতো। কিন্তু কিছু বছর এই প্রক্রিয়া চলতেই শুরু হলো ছাপ্পা ভোট এবং ভোট কারচুপির রমরমা। তাই সেই প্রক্রিয়াকে রুখতে জন্ম হলো ভোটের কালি। আগে হ্যাঁ, আজ ভোট দেওয়ার পর আপনার হাতে যে কালি লেগে থাকে, তার যাত্রা শুরু হয়েছিল 1962 সালে বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেনের বুদ্ধিতে। জানলে চমকে যাবেন, সেই 1962 সাল থেকে শুধুমাত্র মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড নামক কোম্পানিটির কাছেই ভোটের কালি তৈরির অনুমতি রয়েছে। আপনি চাইলেও এই কালি আর কোথাও থেকে কিনতে পারবেন না। এইবার একটু ইতিহাস নিয়ে কথা বলা যাক। কখন তোমার আসবে টেলিফোন? টেলিফোন পেরিয়ে আজ স্মার্টফোনের যুগ। কিন্তু টেলিফোনে প্রিয়জনের সঙ্গে কথা বলার স্মৃতি আজও অমলিন আমাদের অনেকের কাছেই। জানেন কি কলকাতায় প্রথম কবে চালু হয়েছিল এই টেলিফোন? শোনাবে সৌনক পায়ে পায়ে হিস্ট্রি সেগমেন্টে। Mr. Watson, please come here. I want you. এটাই ছিল টেলিফোনে বলা প্রথম কথা। 1876 সালে বস্টনে নিজের ওয়ার্কশপে টেলিফোন বানিয়ে তাতে এই কথাগুলি বলেছিলেন 29 বছর বয়সী আলেকজান্ডার গ্রাহাম বেল। বাড়ির অন্যদিকে বেলের বেডরুম থেকে সেই কথাগুলি শুনেছিলেন আবিষ্কারকের অ্যাসিস্ট্যান্ট টমাস ওয়াটসন। এটাই ছিল পৃথিবীর প্রথম টেলিফোন কল। কিন্তু বলতে পারবেন কলকাতায় কবে প্রথম টেলিফোন কল করা হয়েছিল? অনেকেই মনে করেন যে কলকাতায় প্রথম টেলিফোনে কথা হয়েছিল 1881 সালে, যেই বছর 7 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি এই শহরে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করে। কিন্তু কথাটা কিন্তু সঠিক নয়। তারও বেশ কিছু বছর আগে কলকাতার প্রথম টেলিফোন কলটি করেছিলেন লিউক সাহেব। তিনি ছিলেন সার্ভে জেনারেল অফিসের টেলিগ্রাফ ডিপার্টমেন্টের কর্মী। সময়টা 1877 সাল। গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা ছড়িয়ে পড়তেই কলকাতাতেও সেই যন্ত্র বানানোর উদ্যোগ নেওয়া হয়।
আর বেশ কিছু মাসের খাটাখাটনির পর আলিপুরের টেলিগ্রাফ কারখানায় তৈরি হলো সেই টেলিফোন যন্ত্র। সম্ভবত সেই লিউক সাহেবই ছিলেন তার স্রষ্টা। তারপর কলকাতার সার্ভেয়ার অফিসার ফোর্ট উইলিয়ামের মধ্যে টেলিফোনের যন্ত্র বসিয়ে তার টাঙিয়ে সেই বছর 29শে নভেম্বর করা হয় কলকাতার সেই প্রথম টেলিফোন কলটি, যার খবরের উল্লেখ পাওয়া যায় সমাচার চন্দ্রিকায়। সম্প্রতি বিলাতে টেলিফোন নামক এক প্রকার নূতন যন্ত্র আবিষ্কার হইয়াছে। ইহা এক দেশ হইতে ভিন্ন দেশ পর্যন্ত স্থাপিত করিয়া যন্ত্রের মুখে কথা কহিলে ভিন্ন দেশের শ্রোতা অবিকল তাহা শুনিতে পান। সম্প্রতি আলিপুরের টেলিগ্রাফ কারখানায় এইরূপ যন্ত্র নির্মিত হইয়াছে। গত পূর্ব বৃহস্পতিবার 29শে নভেম্বর সার্ভেয়ার জেনারেল অফিসের লিউক সাহেব দ্বারা ইহা পরীক্ষা হইয়া গিয়াছে। অনেকে অনুমান করেন এই যন্ত্রের মধ্য দিয়া মনুষ্য স্বর 600 মাইল পর্যন্ত যাইতে পারে। এবার আবার ভোটের গল্প নিয়ে ফেরা যাক। ভোটের কালি প্রচলন করেও যখন কিছুতেই ছাপ্পা ভোট কিংবা ভোটের কারচুপি আটকানো গেল না, তখন ভারতীয় নির্বাচন কমিশন নিয়ে এলো একটা নতুন ভোটিং অস্ত্র। তার নাম ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। কিন্তু 1982 সালে এই ইভিএম এর মাধ্যমে কেরালাতে একটা অ্যাসেম্বলি ইলেকশন গঠিত হলেও তারপরেও ইভিএম এর উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যার ফলে ঝড় ঝাপটা পেরিয়ে প্রায় 22 বছর সময় লেগে গেল ইভিএমকে ভারতীয় লোকসভা ভোটের অংশ করে তুলতে। আগে হ্যাঁ, 2004 সালেই ভারতবর্ষে প্রথমবার লোকসভা নির্বাচনে ইভিএম মেশিনের ব্যবহার শুরু হয়, যা তারপর গত 22 বছর ধরে সারা পৃথিবীর কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। 1989 সাল অবধি কিন্তু 21 বছরের চেয়ে কম বয়সী ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার ছিল না। কিন্তু 1989 সালে প্রথমবার ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছরে নামিয়ে আনা হলো। আর তার ঠিক 4 বছর পর অর্থাৎ 1993 সালে ভারতবর্ষের সঙ্গে পরিচয় ঘটল ভোটার কার্ডের। আগে হ্যাঁ, ভারতবর্ষের ভোটে প্রথমবারের মতো ভোটার কার্ডের প্রচলন শুরু হয় 1993 সালে। সেই সময় ভারতবর্ষের প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রতিটা অলিগলিতে পৌঁছে সাধারণ মানুষের ছবি তুলে তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তাদের কাছে ভোটার কার্ড পৌঁছে দেওয়া একটা অসম্ভব কাজ ছিল। কিন্তু 2024 সালের রিপোর্ট অনুযায়ী আজ ভারতবর্ষের প্রায় 97 কোটি মানুষ ভোট দেওয়ার জন্য যোগ্য। এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সাফল্য। তবে ভারতবর্ষের ভোটিং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নোটা, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ ভোটিং সিস্টেম। ভারতবর্ষে এই নোটা ভোটের প্রচলন হয় 2013 সালে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটা ইভিএম মেশিনে নোটা বাটনটি রাখা বাধ্যতামূলক করা হয়। জানলে চমকে যাবেন, গত বিধানসভা নির্বাচনে এই নোটাতে সারা বাংলা থেকে প্রায় 6.49 লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন। অর্থাৎ প্রায় 6.5 লক্ষ মানুষ কিন্তু এই রাজ্যের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করেন না। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কিন্তু এরপর কথা বলবো পুরাণ নিয়ে। পুরাণ নিয়ে এত চর্চা বোধহয় বিশ্বের অন্য কোনো দেশে হয় না। রামায়ণ মহাভারতের কাহিনীগুলো শুধুমাত্র সুখপাঠ্য নয়, বরং তা প্রাচীন ভারতীয় দর্শনকে তুলে ধরে আমাদের সামনে। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন, হয়তো এই প্রশ্ন অনেকবার আমাদের মনের মধ্যে উঁকি মেরেছে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন কন্টেন্ট ক্রিয়েটর অরণ্য। দীর্ঘদিন ধরে পুরাণ ও লোকগাথা নিয়ে অনেক তথ্য নিয়মিত সোশ্যাল মিডিয়াতে চর্চা করছেন তিনি। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠান। পুতনা মায়ার সাহায্যে সুন্দরী যুবতীর ছদ্মবেশে গোকুলে পৌঁছে যান যশোদার ঘরে। তার স্তন ছিল বিষ মাখানো। মিথ্যে স্নেহ দেখিয়ে পুতনা কৃষ্ণকে কোলে তুলে স্তন্যপান করানোর চেষ্টা করেন, যাতে সেই স্তন্যপান করতে গিয়ে কৃষ্ণের শরীরে বিষ প্রবেশ করে তার মৃত্যু হয়। তিনি তো আর এটা জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। স্তনবৃন্ত মুখে নেওয়া মাত্রই কৃষ্ণ বিষ মেশানো দুধের সঙ্গে পুতনার প্রাণবায়ু শোষণ করে নেন। এক গগনভেদী আর্তনাদ করে সঙ্গে সঙ্গে পুতনার মৃত্যু হয়। কিন্তু একই সঙ্গে সেই বিষ ছড়িয়ে পড়ে কৃষ্ণের শরীরে। বিষক্রিয়ায় মৃত্যু না হলেও তার গোটা শরীর হয়ে ওঠে নীলাভ। আবার ভাগবত পুরাণ অনুসারে যমুনা নদীতে সর্পরাজ কালীয়নাগ বাস করতেন। একদিকে তার অত্যাচারে গোকুলবাসী অতিষ্ঠ, অন্যদিকে তার বিষক্রিয়ায় যমুনা নদী দূষিত। তাই কৃষ্ণ একদিন যমুনা নদী সংলগ্ন এক কদম গাছে উঠে নদীতে ঝাঁপ দিয়ে তুমুল দাপাদাপি শুরু করেন। অনধিকার প্রবেশ সহ্য করতে না পেরে কালীয়নাগ কৃষ্ণের বুকে ছোবল মারে
আর শরীর পেঁচিয়ে ধরে। কৃষ্ণ আকারে আয়তনে বড় হতে শুরু করেন, যার ফলে সেই বেষ্টনী আলগা হয়ে পড়ে। কৃষ্ণ কালীয় নাগের মাথায় নৃত্য করতে শুরু করেন। কালীয় নাগের যখন প্রায় মৃতপ্রায় অবস্থা, তখন নাগপত্নী প্রাণ ভিক্ষা চান কৃষ্ণের কাছে। কৃষ্ণ তাকে ক্ষমা করে মুক্তি দিলে কালীয় নাগ সপরিবারে যমুনা ত্যাগ করে রমণক দ্বীপে ফিরে যান। যে দুটো গল্প বললাম তা শ্রীকৃষ্ণের জীবনের দুটো ঘটনার মাধ্যমে তার গায়ের রং নীলাভ হয়ে ওঠা জাস্টিফাই করে। তবে আরেকটা পৌরাণিক সূত্র পাওয়া যায় যেখানে সমুদ্র মন্থনের প্রভাব সম্পর্কে জানা যায়, কিন্তু তার সঙ্গে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হওয়ার কি সম্পর্ক সেটা পরে বলছি। গল্পটা আগে শুনুন। স্কন্দ পুরাণ অনুসারে দেবতারা অসুরদের সাথে ক্রমাগত যুদ্ধ করে শক্তি হারিয়ে ফেলেন। বিষ্ণুর কাছে গিয়ে শক্তি আর অমরত্ব প্রার্থনা করলে বিষ্ণু সমুদ্র মন্থন করার পরামর্শ দেন। বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে সমুদ্র মন্থনে সাহায্য করেন। মান্দার পর্বতকে দণ্ড আর বাসুকি সাপকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। দুর্বল হওয়ার কারণে একা দেবতারা সমুদ্র মন্থনে ব্যর্থ হওয়ায় অসুরদের সাহায্য চাওয়া হয়। একদিকে দেবতা আর আরেক দিকে অসুররা দড়ি ধরে সমুদ্র মন্থন শুরু করেন, কিন্তু মন্থনের সময় ক্রমাগত মান্দার পর্বতের সঙ্গে ঘষা খাওয়ার ফলে বাসুকি নাগের শরীর থেকে বিষ বেরোতে শুরু করে। এই বিষের তেজ এতটাই তীব্র ছিল যে প্রথমে ব্রহ্মলোককে ধ্বংস করে দেয়। তারপর এই বিষের প্রভাব ছড়িয়ে পড়ে বিষ্ণু লোকেও। ফলে গোটা বৈকুণ্ঠ সহ সমস্ত বৈকুণ্ঠবাসী নীলাভ হয়ে পড়ে। এমনকি রেহাই পান না বৈকুণ্ঠবাসীর ভগবান বিষ্ণু, আর সেই কারণেই ভগবান বিষ্ণুর গায়ের রং নীলাভ। শেষে ভগবান শিব এসে সেই বিষ নিজের গলায় ধারণ করে হয়ে ওঠেন নীলকণ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণের ব্যাপারে বলতে এসে ভগবান বিষ্ণুর গল্প বললাম কেন? কারণ শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই প্রকট রূপ। তাদের দুজনের গায়ের রং এক হওয়াটাই তো স্বাভাবিক। তাই শুধু শ্রীকৃষ্ণ নন, খেয়াল করবেন অনেক সময় ভগবান রামকেও এই একই কারণে নীলাভ রঙে কল্পনা করা হয়। পৌরাণিক ব্যাখ্যার পরে আসি দার্শনিক ব্যাখ্যায়। সংস্কৃত ভাষায় কৃষ্ণ শব্দটার দুটো মানে পাওয়া যায়, কালো আর অনন্ত। বিশ্বব্রহ্মাণ্ড অন্তহীন আর অন্ধকারময়। ভগবান বিষ্ণু আর তার অবতার শ্রীকৃষ্ণ এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডেরই রূপক। তাই তাদের অন্তহীন অন্ধকারময় রূপকে আমরা নীলাভ দেখি। একটু সহজ করে বিজ্ঞানের ভাষায় বলি, সূর্যের সাদা রঙের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা গ্যাস আর অন্যান্য কণার সঙ্গে ধাক্কা খেয়ে 7টা রঙে ভেঙে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই 7টা রং হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, যাকে ছোটবেলায় আমরা বেনিয়া সহকলা বা ভিবজিওর নামে চিনতাম। এবার এই 7টা রঙের মধ্যে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ সব থেকে কম হওয়ার কারণে সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে রেলি স্ক্যাটারিং। তাই দিনের বেশিরভাগ সময় আকাশকে নীল দেখায়। আর এই ফিলোসফিটা বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়, কারণ মানুষ কখনোই তার আসল রূপ দেখতে পায় না। তাই হয়তো শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 24তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্তাং ব্যক্তিমাপন্নং মন্নন্তে মামবদ্ধয়া পরম ভাবম জ্ঞানন্তো মমা ব্যয় মনুত্তমম। সহজ বাংলা ভাষায় যার মানে দাঁড়ায়, যারা অজ্ঞানতার কারণে আমার সত্যিকারের রূপ দেখতে পারে না, তারা মনে করে আমি মর্তে জন্মানো একজন সাধারণ মানুষ, কিন্তু তারা বোঝে না যে আমি চিরন্তন, আমি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, আমি পরম ব্রহ্মরূপে অব্যয়, আমি সর্বশ্রেষ্ঠ। তারা আমার ঐশ্বরিক রূপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। সত্যি হয়তো অজ্ঞানতার কারণে আমরা নিজের ভাষা, সংস্কৃতি আর ইতিহাসের আসল স্বরূপ বুঝতে না পেরে তাকে অপমান আর অবিশ্বাস করি। তাই নিজেদের অস্তিত্বকে নতুন করে চিনতে আর জানতে আমরা সবাই মিলে একটা দুর্দান্ত জিনিস করতে পারি, জানেন? চেষ্টা। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি। এইবার কথা বলি আমাদের এই ছোট্ট নীল রঙের গ্রহটাকে নিয়ে। ক্যালেন্ডারের 365 দিনের মধ্যে আমাদের পৃথিবীর জন্য যে একটা দিন ধার্য করা আছে, সেটা জানতেন আপনারা? দিনটার নাম আর্থ ডে। প্রতি বছর 22শে এপ্রিল তারিখে সারা বিশ্বজুড়ে পালিত হয় এই পৃথিবী দিবস। এর শুরুটা হয়েছিল 1970 সালে, মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে। তারপর পেরিয়ে গেছে 56টা বছর, কিন্তু আদৌ কি পৃথিবীর পরিবেশের ব্যাপারে সচেতন হয়েছি আমরা? বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের পৃথিবীর নানা সংকটের সম্মুখীন। কোথাও অতিরিক্ত বায়ু দূষণের কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কোথাও পানীয় জল কমে যাচ্ছে, কোথাও আবার যথেচ্ছভাবে বনভূমি ধ্বংস করে মাথা তুলে দাঁড়াচ্ছে কংক্রিটের ইমারত। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে, আর অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ বিপদ এগিয়ে আসছে আমাদের দিকে।
তারই মধ্যে দাঁড়িয়ে আর্ট ডেতে অনুষ্ঠিত হওয়া নানান ক্যাম্পেইন এবং প্রোগ্রাম আমাদের বারংবার মনে করানোর চেষ্টা করে এই নীল ছোট্ট গ্রহটাই আমাদের একমাত্র বাসস্থান, একমাত্র এই গ্রহে রয়েছে আমাদের বেঁচে থাকার রসদ। আর কোথাও পালানোর পথ নেই কিন্তু। তাই যা করার এখন থেকেই করতে হবে, এই মুহূর্ত থেকেই নতুন করে ভাবতে হবে। আর আমাদের ভাবনার নেপথ্যে সব থেকে বেশি ভূমিকা কোন জিনিসটা জানেন? এখন তো না হয় স্মার্টফোন আর তাতে ইন্টারনেট এসে মানুষের ভাবনা চিন্তাকে ওই ছোট্ট একটা স্ক্রিনে সীমাবদ্ধ করে দিয়েছে, কিন্তু এই সব কিছুর আগে মানুষের ভাবনার, কল্পনার এবং শিক্ষার একমাত্র উপায় ছিল বই। আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, বই হলো মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আর তাই প্রতি বছর 23শে এপ্রিল তারিখটায় সারা বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। 1995 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে এই দিনটা পালন করার চল শুরু হয়েছিল। এই 23শে এপ্রিল আদতে বিশ্ব সাহিত্যের দুই মহান লেখক উইলিয়াম শেক্সপিয়ার এবং মিগুয়েল দে সার্ভান্তেসের মৃত্যুদিন। বিশ্ব বই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীকে বই পড়ানো এবং বই প্রকাশনার গুরুত্ব বোঝানো, শিশু কিশোরদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তোলা এবং সারা বিশ্বে জ্ঞানের আদান প্রদানকে উৎসাহিত করা। বই মানুষের জীবনে যুগের পর যুগ ধরে অপরিসীম অবদান রেখেছে। একটা ভালো বই প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান সংরক্ষণ করে, নতুন চিন্তাধারা ছড়িয়ে দেয়, বিপ্লব ঘটায়। আবার এমনও কিছু বই আছে যা মানুষের কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলে। তাই বই ছাড়া আমরা কখনোই এত দেশে পৌঁছতে পারতাম না। এবার একটু অন্য প্রসঙ্গে ফিরি। গরমে আমাদের প্রাণ জুড়িয়ে দেয় শরবত। শরবত নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়লো কলেজ স্ট্রিটের একটা দোকানের কথা, যার শরবতের স্বাদে মজেছেন আপামর বাঙালি। এই দোকানেই আজ আমাদের নিয়ে যাবে তন্ময়, শরবত খেতে আর শব্দবাজি খেলতে। গরমকালে সাংঘাতিক ঘেমে নিয়ে যখন কলেজ স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি, শরবত খাওয়ার যদি ইচ্ছে হয়, খুব স্বাভাবিক আপনি এইখানে আসবেন। খেয়াল করে দেখবেন, এই প্যারামাউন্টে যখন আপনি ঢুকছেন শরবত খাওয়ার জন্য, এই শরবত আদৌ বাংলা শব্দ নয়। শব্দবাজি, বাংলা শব্দের খেলা, তার সঙ্গে সঙ্গে বাংলা শব্দের গল্প, যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে। এই শরবত আসলে একটা ফার্সি শব্দ। ভাগ্যিস এই আরবি ফার্সি সংস্কৃতি আর ভাষা আমাদের বাংলাতে এসেছিল, তাই আমরা শরবতের সঙ্গে পরিচিত হয়েছি। আর তার সঙ্গে ডাব ঝুললে হয়ে যায় প্যারামাউন্টে অত্যন্ত বিখ্যাত ডাব শরবত। ডাব আবার সংস্কৃত। যাই হোক, এই সংস্কৃত ও ফার্সি মিলিয়ে মিশিয়ে খাওয়া তো হচ্ছে, কিন্তু প্যারামাউন্টের গল্প যদি এই বাহানায় না শুনলাম তাহলে হয়। গল্পটা শোনা যাক আগে। প্যারাডাইস থেকে প্যারামাউন্ট হওয়ার গল্পটা হচ্ছে দাদুভাই স্বর্গীয় শ্রী নিহাররঞ্জন মজুমদার 1918 সালে এটা প্যারাডাইস হিসাবে শুরু করেছিল। এবার উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবীদের অনেক আনাগোনা ছিল। তখন তো দাদুভাইয়ের এটা ছিল সামনের দিকে শরবত, পেছন দিকে বিপ্লবীদের গোপন আস্তানা। দাদুভাই বৈশাল অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তখনকার অনেক এত ভ্যারাইটিস ছিল, খুব সামান্য কয়েকটা আইটেম ছিল। দইয়ের মধ্যে কয়েকটা, দুধের মধ্যে মালাই বলতে গেলে ভ্যানিলা মালাই হিসাবে হচ্ছে, রোজ মালাই আর ডাবের শরবত, এই দিয়ে মোটামুটি তখন এতটা 5-7টা আইটেম দিয়ে শুরু করেছিলেন দাদা। সেই জন্য পরবর্তী 1938 সালে এটা প্যারাডাইস থেকে কিছুদিন মানে রেখে প্যারামাউন্ট থেকে শুরু করা, প্যারামাউন্ট নামে চালু করা। শুধুমাত্র শরবত খাওয়া নয়, এই লাল পর্দার ঠিক পিছন দিকে একটা ঘর রয়েছে যেখানে বিপ্লবীরা বসতেন, তাদের গোপন পরামর্শ চলতো। এই ঘরটায় যাওয়া বারণ, তাই গল্পটুকু গোপনই থাক। প্যারামাউন্টের ডাব শরবতের সঙ্গে জড়িয়ে আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম। যেটুকু জানা যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এইরকম একটা শরবতের ভাবনা প্রথম ভেবেছিলেন ছাত্রছাত্রীদের কথা ভেবে, তাদের ইনস্ট্যান্ট এনার্জি বাড়ানোর জন্য। তবে সেটা তাদের যতটা বেশি কাজে লাগতো, তার থেকেও সম্ভবত বেশি কাজে লাগতো সেই সমস্ত বিপ্লবীদের যারা প্যারামাউন্টে আসতেন গোপন পরামর্শ করার জন্য। এবার শোনা যাক সেই ডাব শরবতের গল্প। উনি ছিলেন এই আমাদের সায়েন্স কলেজে পার্ট টাইম লেকচারার তখনকার সময়। তা দাদুভাই সঙ্গে আলাপ হয়তো আসতেন ইনি দোকানে। তখন উনি এই কারণেই ডাবের শরবতটা করেছিলেন, যেটা স্টুডেন্টদের পেটও ভরে, টেস্টটাও মানে ব্যাপারটা জল দিয়ে, ডাবের জল দিয়ে টেস্টটা মেটানোর কথা উনি বলেছেন, ডাবের শ্বাসটা দিয়ে পেট ভরার কথা। তখন তো স্টুডেন্টদের এত আজকালকার মতো আমাদের ছেলেমেয়েদের টাকা যেমন আমার তখন ছিল না। এই ডাবের শরবতটা একমাত্র ওনার রেসিপি, এই জন্য সব রেসিপি দেখবেন এখানে দেওয়া আছে। ওনার সম্মানার্থে আমরা ডাবেরটা কখনো নিতে। যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে, আমরা প্যারামাউন্ট থেকে শরবত খেতে বেরিয়ে পড়লাম, কিন্তু খাওয়া তো হলো, খেলা কোথায়?
তো খেলতে হবে। তো খেলা হিসেবে আজকে একটা খেলা দিয়েছি, তার নাম হচ্ছে মুড়ো লেজা খাবলি। একটা বাংলা শব্দের প্রথমটা আর শেষটা মানে মুড়ো আর লেজা আমি খাবলে খেয়ে নিয়েছি, বাকি মাঝখানে যে কয়েকটা অক্ষর সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সুতরাং শব্দটা আপনাকে চিনতে হবে। এই রইল তার উদাহরণ। শব্দ চেনার পর আপনি নিচে উত্তরের সঙ্গে ভিডিও দেখে নিতে পারছেন। এইবার পরপর 3টে এইরকম খাবলি আমি আপনাকে দিচ্ছি, আপনাকে ঠিকঠাক চিনতে হবে আর উত্তর পাঠাতে হবে ইমেলের মাধ্যমে। কোথায় ইমেল করবেন? এই যে নিচে লেখা রয়েছে ddbanglasocialmedia@gmail.com। এই যে আপনি উত্তর পাঠাবেন, যদি আপনার উত্তর ঠিক হয় তাহলে সামনের সপ্তাহের এই যত কাণ্ড সোশ্যাল মিডিয়া শেষে আপনি আপনার নাম দেখতে পাবেন আর তার সঙ্গে উত্তরও দেখতে পাবেন। আর যদি গত সপ্তাহে পাঠিয়ে থাকেন তাহলে তার নাম আর উত্তর এবার দেখে নিন। ডিডি বাংলায় যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে শব্দবাজি বাংলা শব্দের খেলা, বাংলা শব্দের মজার মজার গল্প আর তার সঙ্গে মজাদার খেলা। আজকের মতো পর্ব শেষ। গত পর্ব, আগামী পর্ব সোশ্যাল মিডিয়ায় দেখতে চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বে কোন বাংলা শব্দের গল্প আর কোন বাংলা শব্দের মজাদার খেলা নিয়ে উপস্থিত হব জানার জন্য দেখতে ভুলবেন না ডিডি বাংলা। এইবার একটু কথা বলা যাক বিনোদন নিয়ে। সারা এপ্রিল মাস জুড়ে জোর কদমে চলছে আইপিএল এর ঝড়। কলকাতা নাইট রাইডার্স শুরুতেই পরপর 5টা ম্যাচ হারলেও শেষ ম্যাচে রিঙ্কু সিং এর ঝোড়ো ব্যাটিং এর দৌলতে এই সিজনে প্রথমবার জয়ের স্বাদ পেল তারা। আপাতত লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার লড়াই চলছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। তবে আপাতত লিগ স্টেজের ম্যাচ 50% কমপ্লিট হয়নি, তাই পরের 50% যে কোনো মুহূর্তে খেলা বদলে দিতে পারে। কি মনে হয় আপনাদের, কেকেআর কি এবার প্লে অফে যেতে পারবে? তবে আপাতত বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের অবস্থাও খানিকটা কেকেআর এর মতোই। একের পর এক ফ্লপ সিনেমার পর অবশেষে এই বছরে হিটের মুখ দেখলেন অক্ষয়। পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে আনা তার ভূত বাংলা সিনেমাটি গত 17 এপ্রিল মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই সিনেমাটি 150 কোটি টাকার উপর ব্যবসা করে হিটের তকমা পেয়ে গেছে। এবার দেখার ভূত বাংলার এই দৌড় কতদিন বজায় থাকে। এই ছিল আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। ইনফ্যাক্ট বলা যায় এই সপ্তাহে মানে গোটা সপ্তাহে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপডেট নিয়ে আমাদের এই অনুষ্ঠান যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় দেখতে ভুলবেন না প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। যদি মিস করে যান তাহলে কিন্তু মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। আর আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটার হন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে কিন্তু জুড়তে পারেন। আপনার কন্টেন্ট পাঠান আমাদের মেল করে। আমাদের মেল আইডি ddbanglasocialmedia@gmail.com। আর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। সবাই ভালো থাকবেন, নমস্কার।